পিছন দিক থেকে আমার মাথায় হচ্ছে ওদেরকে একটা ধারালো একটা অস্ত্র দিয়ে আঘাত করে। তারপর কিছুক্ষণ পরে আসলে মাটিতে লুটিয়ে পড়ে এবং সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে পড়ে থাকা অবস্থায় ওরা হচ্ছে মাথায় আঘাত করতে থাকে। তো যেহেতু আমি রিসিভ করতেছিলাম, ওরা এবার আমাকে টার্গেট নিয়ে মারে একদম। তারপরও আঘাত করতে থাকে মাথায়, মানে আমি শুয়ে আছি, আপনি ওই দিনের যদি ফুটেজটা দেখেন যে শুয়ে থাকার পরেও সে মারতেছে। এরকম একটা মানে সাপকে যেভাবে মারে এই রকমের আঘাতটা মাথায় করছে। যেভাবে 2000 রক্ত দিয়েছে, এই রকমের ঘন অভ্যুত্থানে একটা বিপ্লবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও এত রক্ত যায় নাই। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। 15ই জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা আসলে ভোলার মতো একটা জিনিস না। সেদিনের ঘটনাটা যদি আপনাকে বলি, তো দীর্ঘদিন পর্যন্ত কোটা আন্দোলন করতেছিলাম। আপনার 1 থেকে 14ই জুলাই পর্যন্ত কোটা আন্দোলন ছিল, কিন্তু 14ই জুলাই হচ্ছে এর ভিতরে হচ্ছে শেখ হাসিনা আসলে কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না, তুচ্ছতাচ্ছিল্য করছিলেন এক প্রকার। সবাইকে হচ্ছে রাজাকার একটা ট্যাগ দিয়ে দিল। তার প্রতিবাদে হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে। এই স্লোগানের মাধ্যমে আসলে ছাত্র সমাজ শেখ হাসিনাকে আসলে লাল কার্ড দেখায়। তার যেই এতদিন পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য যে বাহিনী ছিল ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী, ওই দিনও সে চেয়েছে সন্ত্রাসী বাহিনীদের কাজে লাগানো, কিন্তু এইবারের চিত্রটা ভিন্ন। এর আগে অন্যান্য যত সব রাজনৈতিক অথবা শিক্ষার্থীদের যে দাবি দেওয়ার আন্দোলনগুলো দমন করত, সেখানে জোরপূর্বক হলের অনেক সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করত। বাট এই আন্দোলনটা ছিল একেবারেই ডিফারেন্ট, যেখানে সব শিক্ষার্থী চলে আসছে। ইভেন ছাত্রলীগের অনেক পোস্টেড শিক্ষার্থীও হচ্ছে এখানে চলে আসে, যার কারণে এই শিক্ষার্থীদেরকে হাসিনা এবারে ব্যবহার করতে পারে নাই। তো যার ফলে যেটা করে, সে ক্যাম্পাসে সারা দেশ থেকে হচ্ছে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে। ছাত্রলীগের বিভিন্ন যে এলাকায় সন্ত্রাসী যারা থাকে তাদেরকে ক্যাম্পাসে নিয়ে আসে এই আন্দোলন দমন করার জন্য। তো এর প্রেক্ষিতে আমরা তো আসলে এটা একদিনের ঘটনা, আমরা হচ্ছে বিগত দিনগুলোর মতো ওই দিন হচ্ছে আন্দোলন করতেছিলাম। হঠাৎ করে ওরা হলপাড়ায় বিজয় একাত্তর হলে বাধা দেয় আন্দোলনে আসতে। তো আমাদের একটা কৌশল ছিল, ওরা এর আগেও বিভিন্ন হলে বাধা দিত, তো বাধা দিলে আমরা আন্দোলনকারীরা গিয়ে তাদেরকে হচ্ছে নিয়ে আসতাম। যাদেরকে বাধা দিত তাদেরকে মিছিল নিয়ে আমরা নিয়ে আসতাম। তো সেম জিনিসটা হচ্ছে সেই 15 তারিখেও ঘটে, কিন্তু ওখানে আসলে ওরা পরিকল্পনা করে রেখেছিল। ওখানে ওরা হচ্ছে প্রথমে হামলা শুরু করে, উপর থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তো এভাবে হচ্ছে হামলাটা মূলত শুরু হয়। এরপরে 3 দিক থেকে, মহসিন হলের দিক থেকে, সেখানে ওরা বহিরাগত বিভিন্ন সারা দেশ থেকে যে বহিরাগতদেরকে নিয়ে আসছে, তাদের বাসটা পার্কিং করে মহসিন হলের মাঠে। এবং এই যে আপনার মধুর ক্যান্টিনে, এই মধুর ক্যান্টিনে হচ্ছে তাদের এখান থেকে হচ্ছে তারা হামলাটা চালায়। তো এইভাবে 2-3 দিক থেকে হামলা চালাতো। এবং আন্দোলনকারীদের আমাদের সাথে অনেক বেশি ছিল নারী শিক্ষার্থীরা। এবং কী হচ্ছে, আমরা আসলে মারামারির জন্য প্রস্তুতি ছিলাম না, আমাদের হাতে কোনো রকমের কিছুই ছিল না, একেবারে শূন্য হাত বলা যায়। তো সে প্রেক্ষিতে হচ্ছে তারা হচ্ছে বিচ্ছিন্নভাবে হামলা চালায়, কারো হচ্ছে ইটপাটকেল নিক্ষেপ করে, কাছে পেলে তাকে হচ্ছে লাঠি রড দিয়ে মারে। এভাবে হচ্ছে আপনার মল চত্বর পর্যন্ত চলছিল। তো একেবারে শেষ পর্যায়ে আমাদের আসলে হাতে যেহেতু কিছু ছিল না, ওদের এই ইটপাটকেলের সাথে সামনে টিকতে না পেরে আমরা ভিসি চত্বর দিয়ে হচ্ছে নিজেদেরকে সেভ করার চেষ্টা করি। তো সবাই হচ্ছে দৌড়ে ওখান থেকে নিজেদেরকে সেভ করার চেষ্টা করে। এই সুযোগে ওদের 3 দিকের গ্রুপটাই হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে হচ্ছে ধাওয়া দেয়। তো ন্যূনতম আসলে প্রতিরোধ করার চেষ্টাটা আসলে বৃথা যায় আমাদের। তো একটা পর্যায়ে হচ্ছে ওরা যখন ধাওয়া দেয়, আমার হল হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হল, আমি আসলে সেই হলের দিকে যাব, সেই প্রেক্ষিতে আমিও হচ্ছে দৌড় দিই ওই দিকে। কিন্তু ওইখানে আপনি ওই দিনের যদি কিছু ক্যামেরায় দৃশ্যটা দেখবেন, যে ওখানে কিছু লাল বাস রাখা ছিল, হ্যাঁ, রাস্তার পাশে। তো এই লাল বাস এবং ওই পাশে দেয়াল, এর মাঝখানে হচ্ছে অসংখ্য শিক্ষার্থী আটকা পড়ে, বেশিরভাগই ছিল নারী শিক্ষার্থী। এবং দুর্ভাগ্যবশত অথবা সৌভাগ্যবশত আমি ছিলাম সবার পেছনে, অর্থাৎ ছাত্রলীগের একদম সামনে, আর শিক্ষার্থীদের সবার পেছনে। তো তখন হচ্ছে ওরা হচ্ছে আমার উপরে মানে আমাদের উপরে যখন যায়, আমি সবার পেছনে আটকা পড়ি, তখন হামলা চালানো শুরু করে। তো এর প্রেক্ষিতে হচ্ছে আমি নিচে একটা লাঠি পাই, ওটা হাতে নেই। আর ওরা যখন ওইখানে মেয়ে শিক্ষার্থীদেরকে আসলে মারতেছিল বিশেষ করে, তখন আমি আসলে লাঠিটা দিয়ে এভাবে সেভ করার চেষ্টা করি। তো ওদের 3-4 জন যারা মারতেছিল, ওদের সমস্ত আঘাতগুলো আমার লাঠির উপর দিয়ে যাচ্ছিল। তো একটা হচ্ছে আমার এভাবে হাতে লেগে একদম আঙুলটা থেতলে যায় এইটা। তো এভাবে তারপরও কিছুক্ষণ টিকেছিলাম, তখন এই দিক থেকে আবার এই দিক থেকে বিভিন্ন দিক থেকে ওরা আমাকে মারে। তো যেহেতু আমি রিসিভ করতেছিলাম, ওরা এবার আমাকে টার্গেট নিয়ে মারে একদম।
7-8 জন হচ্ছে আমাকে টার্গেট নেয়, এভাবে মারতে থাকে। তো আমার এই হাতে মানে বেশ কিছু আঘাত লাগে শরীরে। একটা পর্যায়ে পিছন দিক থেকে আমার মাথায় হচ্ছে ওদেরকে একটা ধারালো একটা অস্ত্র দিয়ে আঘাত করে। তো আমি তারপর কিছুক্ষণ পরে আসলে মাটিতে লুটিয়ে পড়ি এবং সেন্সলেস হয়ে যাই। এরপরেও হচ্ছে ওদের আমি সেন্সলেস হয়ে পড়ে থাকা অবস্থায় ওরা হচ্ছে মাথায় আঘাত করতে থাকে। তো তারপরেও আঘাত করতে থাকে মাথায়, মানে আমি শুয়ে আছি, আপনি ওই দিনের যদি ফুটেজটা দেখেন যে শুয়ে থাকার পরেও সে মারতেছে, এরকম একটা মানে সাপকে যেভাবে মারে এরকমের আঘাতটা মাথায় করছে। তখন আমি ওই বলা যায় যে একদম সেন্সলেস অবস্থায় আমার হচ্ছে কোনোভাবে হাতটা আমার মাথায় কীভাবে নিয়ে আসি, তারপরে হচ্ছে আমার হাতের উপর দিয়ে মারতে থাকে এবং হাতে প্রায় 25 থেকে 30টার মতো আঘাত লাগে, একদম ফুলে যায়। ভাবছিলাম হয়তো এটা থেতলে গেছিলো, বাট ভাঙে নাই। তো অনেক দিন সময় লাগে এটা সারতে। এটা ছিল হচ্ছে হাতের অবস্থা। তো এইভাবে অনেককে মারতে থাকে, ওখানে হচ্ছে রক্তের দাগ তারপরও দেখা যায়। এরপরে একটা কিছুক্ষণ পরে হচ্ছে একটু সেন্স আসে, তখন একটা শব্দ শুনতে পাই যে দৌড়া। তো এটা যখন শুনতে পাওয়ার পরে হচ্ছে আমি উঠে দৌড় দেই, দৌড়ে হচ্ছে জহুরুল হলের গেটে যাই। সেখানে হচ্ছে আমার বিভাগের বন্ধু জোবায়ের ও আমাকে দেখে এবং অন্য সবাই বলতেছিল যে ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ, বাট আমি আবার বুঝতেছিলাম না যে আমার আসলে কি হয়েছে। ওদের হাতে আমি যেটা দেখেছি মানে স্ট্যাম্প ছিল, হকি স্টিক ছিল, তারপরে লোহার রড ছিল, পাইপ ছিল। হ্যাঁ, তো আমাকে 7-8 জন মিলে মেরেছে। তো তো মোটামুটি সব কিছুই ছিল এবং এটা মাথায় যেটা আঘাত করেছে এটা গভীর ক্ষত হয়, এবং হচ্ছে এই পাশে একদম থেতলে যায় মাথার এই অবস্থা, এই পাশটা বাম পাশটা। তো এরকমের আসলে সিচুয়েশন ছিল। তো আমি আসলে বুঝতেছিলাম না যে আমার আসলে কি হচ্ছে। তো একটা পর্যায়ে হচ্ছে আমি যখন ওখানে যাই, ওখানকার যারা ছিল এই ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তাকে ধরো। তো একটা পর্যায়ে হচ্ছে আমাকে ধরে একজন আপু তার ওড়না দিয়ে হচ্ছে আমার মাথাটা বেঁধে দেয়। বেঁধে দেওয়ার পরে ওই আমার বিভাগের বন্ধু জুবায়ের হচ্ছে আমাকে দেখে, দেখার পরে হচ্ছে আমাকে রিকশায় নেয়। একটা রিকশা নেওয়ার পরে আরেকজন হচ্ছে ওই যে তন্নি নামক মেয়েটা, ওকেও হচ্ছে বলে ভাই ওর অবস্থা খারাপ, ওকেও নেন। তো এরই মধ্যে হচ্ছে ছোটো ভাই ইমরোজ কোথা থেকে চলে আসে। ও হচ্ছে তখন ওই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে রাস্তাটা বন্ধ ছিল এবং গণতন্ত্র তরুণীর নিচে হচ্ছে পুলিশ হচ্ছে পুরো স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল, মানে এমন একটা সিচুয়েশন। এইটা হচ্ছে সব থেকে খারাপ দৃশ্য ছিল, যেখানে মানুষজনকে মারছে আর পুলিশ এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে। মনে হচ্ছিল যেন পুলিশ প্রোটেকশনে ওরা আসলে এখানে হামলা করতে আসছে, এমনটাই মনে হচ্ছিল। তো সেখান থেকে হচ্ছে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায় ওরা। ঢাকা মেডিকেলে নেওয়ার পরে হচ্ছে সেখানে দেখি অবস্থা আরও খারাপ, মানে প্রায় 200-300 জনের মতো আহত অবস্থায় সেখানে পড়ে আছে। ইমার্জেন্সি বিভাগে পা ফেলার মতো জায়গা ছিল না। তো সেখানে গিয়ে হচ্ছে আমি মানে আস্তে আস্তে আমার সিচুয়েশন খারাপের দিকে যেতে থাকে। তো সেখানে গিয়ে বসে পড়ি। এই ওড়নাটা হচ্ছে পরে খোলার পরে একজন আপু হচ্ছে মানে তারপরও ব্লাড থামছিল না, ব্লিডিং হচ্ছিল। তো ও হচ্ছে আমার মাথাটা আবার চেপে ধরে যাতে ব্লিডিং না হয়। যখন খুলে তখন ওটা যে দেখছে সে আসলে তার এমনভাবে রিয়েক্ট করেছে যে তারা হচ্ছে এটা দেখার পরে সেন্সলেস হয়ে যাবে, এমন একটা অবস্থা ছিল আর কি। এরপরে হচ্ছে ডাক্তার আসে, ডাক্তার আসার কিছুক্ষণ পরে বলতেছে দেখেন আপনার এখানে শুধু একটা ব্যান্ডেজ দিয়ে যায়, কোনো রকমের কোনো মেডিসিন না, কিছু না, যে আবার 2-3 ঘন্টা সময় লাগবে, কারণ আরও অনেক প্রাইমারি ট্রিটমেন্ট দিতে হবে। এর ভিতরে হচ্ছে আমার বন্ধু মাঝহার চলে আসে। মাঝহার কীভাবে দেখার পরে হচ্ছে মাঝহার ওখান থেকে আমাকে বের করে নিয়ে বারান্দায় শোয়ায়। তারপরে বলতেছে যে দেখেন ছাত্রলীগ আবার এখানে আসতেছে আর এখানে চিকিৎসা করতে অনেক সময় লাগবে। ওরা আমাকে বের করে প্রাইভেটে নিয়ে যায়। ওখানে আসলে চিকিৎসা করার মতো অবস্থা থাকে না তখন। ওরা তো আন্দোলনকার ছিল, মানে পেছনে ছিল আন্দোলনের সব কিছু, মানে ওরা সংগঠক। হ্যাঁ, তো ওরা জানতে পারছে দিক থেকে ছাত্রলীগ যাচ্ছে। এটা জানতে পারার পরে আমাকে বের করার 10 মিনিটের ভিতরে ছাত্রলীগ ওখানে গিয়ে হামলা চালায়। এটা আমি আর কি পরবর্তীতে জেনেছি। তো ওরা জানার পরে হচ্ছে ওখান থেকে আমাকে বের করে নিয়ে আসে এবং আমি ক্যাম্পাসের ভিতর থেকেও নিয়ে যায় না, আমাকে হচ্ছে হাইকোর্টের সামনে থেকে হচ্ছে আমাকে মডিউলে নিয়ে যায়। যদিও আমাকে মডিউলে সেখানে চিকিৎসা করে না, বলে যে আপনার সিটি স্ক্যানের প্রয়োজন, আমাদের এই মেশিনটা নেই। তারপর আমাকে হচ্ছে ইবনে সিনায় নিয়ে যায়। এটা ছিল হচ্ছে সিচুয়েশন। তো ছাত্রলীগ আসলে ওখানে গিয়েও হামলা চালিয়েছিল খুঁজে। তো ওখানে যদি এটাই বলছিল আমাকে যে এখানে যদি আপনি থাকেন তাহলে আর বাঁচার কোনো ইয়েই থাকবে না, কারণ অলরেডি আমি সেন্সলেস অবস্থায় পড়েছিলাম। তো তারপরে গিয়ে যদি আবার হামলা করে তখন চিকিৎসা কে কারটা করবে? যারা ছিল আমাদের সেবা করার জন্য হয়তো ওদেরকেও আঘাত করতো। সানজিদ আহমেদ তন্নি ও আসলে আমার সাথে রিক্সায় ছিল, বাট ওকে আমি চিনতাম না বা জানতামও না। আমার সাথে কে গেছিলো সেটাও আমি জানতাম না। ও পরবর্তীতে অনেক পরেও আমাকে বলছে যে ভাই আপনি তখন উল্টোপাল্টা অনেক কিছু বলতেছিলেন। আমার যেহেতু মাথায় আঘাত ছিল, মানে আমার ভিতরে আসলে অনেক একটা ক্ষোভ ছিল যে আমার ক্যাম্পাসে আমি মার খেলাম। আমাকে যখন আঘাত শুরু করে তখন তো ভেবেই নিয়েছে যে আজকে বাঁচবো না।
এটাই তো। এবং আরও বেশি খারাপ লাগে যখন পুলিশগুলোকে ওখানে দেখি, আমরা রক্তাক্ত অবস্থায় যাচ্ছি, পুলিশ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা দেখার পরে মনে হয় আমি গালাগালি করতেছিলাম এরকমের কিছু একটা। হ্যাঁ, এরকমের তো ও বলতেছিল যে পরবর্তীতে, আমার তখন সেন্সলেস ছিল না, মানে কি বলো এরকম সেন্স ছিল না। ও বলতেছে তো ও যে আমার সাথে ছিল এটাও আমি জানতাম না। অনেক দিন পরে হচ্ছে আমার সাথে যে বন্ধু জুবাইর ছিল, ওই জুবাইর হচ্ছে আমাকে বলে যে দেখেন এই মেয়েটা হচ্ছে সেই মেয়েটা যে ভাইরাল হইলো। হ্যাঁ, ওই সময় যে ও হচ্ছে আপনার সাথে গিয়েছিল। তো আমি এরপর জানতাম, এরপর অনেক দিন পরে অন্য এক সাংবাদিক হচ্ছে ওর ছবিটা আর আমার ছবিটা হচ্ছে একত্রে দেয়। না, ওর ছবিটা হচ্ছে দেয়, মানে আমাকে বললো যে ভাই আপনার এই একটা ছবি আমার কাছে আছে। পরে দেখি যে এই রিক্সায় ও সহ আমার ছবিটা আছে আর কি। এরপরে হচ্ছে ওরে চিনতে পারি, এর আগে আমি আসলে জানতামও না যে ওই আমার সাথে ছিল আসলে। জুলাই আমাদের যেই প্রত্যাশাটা হয়েছিল, যেভাবে 2000 রক্ত দিয়েছে, এই রকমের ঘন অভ্যুত্থানে একটা বিপ্লবে পৃথিবীর ইতিহাসে আর কোথাও এত রক্ত যায় নাই। একটা দেশের সরকারের হাতে এইভাবে রক্তটা আর কোথাও যায় নাই পৃথিবীর ইতিহাসে। তো সেখানে আমাদের একটা বিশাল এক্সপেকটেশন তৈরি হয়েছিল, বাংলাদেশের মানুষ সবাই এক হয়ে গেছিল। আপনি দেখবেন 5 আগস্টের পরে যেই 3 দিন বাংলাদেশের সব থেকে বেশি সুশৃঙ্খল অবস্থা ছিল, কোনো আইন শৃঙ্খলার অবনতি কিন্তু এই 3 দিনে ছিল না। এরপরে বিভিন্ন সময় 2-3 মাস পর্যন্ত কিন্তু বাংলাদেশের মানুষ এতটা ধৈর্য ধরেছে, নিজেরা হচ্ছে যারা সংখ্যালঘু আছে কিংবা যারা নারী আছে তাদের অধিকারের ব্যাপারে সচেতন থেকেছে, তাদেরকে নিরাপত্তা দিয়েছে নিজ দায়িত্বে, অর্থাৎ একজন নাগরিকের দায়িত্বশীলতার সর্বোচ্চ রূপটা হচ্ছে দেখিয়েছে। কিন্তু একটা রাষ্ট্রে যেমন কিছু দুষ্কৃতিকারী থাকে, আমাদের কাছে মনে হচ্ছে এরপরে আমাদের বিপ্লবটা আসলে দুষ্কৃতিকারীদের হাতে পড়েছে। যেখানে আমাদের যে এক্সপেকটেশনটা তৈরি হয়েছিল, যে একটা স্পৃহা তৈরি হয়েছিল অ্যাজ এ নেশন হিসেবে, ঐক্যবদ্ধ নেশন হিসেবে, আমরা দেখেছি যে সেখানে একটা গ্রুপ আবার চলে আসতেছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি বাস্তবায়ন করতে, নিজেদের অপকর্ম করার জন্য নানা ভ্যালিডিটি নিয়ে আসছে। যখন আমরা একটা সংস্কার নিয়ে একটা আমূল সংস্কারের দিকে যেতে চাচ্ছি, যেখানে হচ্ছে আমরা এক নেশন হিসেবে আমরা থাকব, যেখানে আসলে আমাদের সেই পূর্বের মতো একটা কি মারধরের গণতন্ত্র থাকবে না, একটা বাস্তবিক গণতন্ত্র যেটা বলতে মানুষ হচ্ছে সুশাসন বলতে যেটা বোঝায় সেটাই থাকবে। হ্যাঁ, মানুষ আসলে কাজ করবে, দেশের জন্য কাজ করবে, নিজের জন্য কাজ করবে, খাবে, সেটাই থাকবে। অন্যের উপর আঘাত করবে না, কিংবা লুটতরাজ, হ্যাঁ, চাঁদাবাজি কিংবা হচ্ছে টাকা পাচার, এই কাজগুলো করবে না, ভোটাধিকার হরণ করবে না। এই রকমের একটা বাংলাদেশ হচ্ছে প্রত্যাশা আমাদের সবার ছিল। এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা হচ্ছে একটা উপদেষ্টা প্যানেল যে তৈরি করেছে, ডক্টর ইউনূসকে নিয়ে আসা হয়েছে, সেখানে ছাত্রদেরকে ইনক্লুড করা হয়েছে, সব দলের পরামর্শ নিয়ে তারপরে তাদের উপদেষ্টাদেরকে বসানো হয়েছে। বাট বাস্তবিক অর্থে আজ পর্যন্ত আমরা একটা সংস্কারও দেখতে পাচ্ছি না তাদের কাছ থেকে। বরং যতটুকু হয়েছে সেটা হচ্ছে সোশ্যাল সংস্কার, সেটা হচ্ছে ছাত্র জনতার উদ্যোগে ছোট ছোট সংস্কার। এটা আদতে যদি আপনি আমূল সংস্কার না করতে পারি, তাইলে এই সংস্কারটা আসলে টিকবে না। আজকে দেখেন এই বিশ্ববিদ্যালয়ে আজকে ডাকসু হওয়ার কথা ছিল, এই যে ছাত্রলীগ হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে, কারণ হচ্ছে বছরের পর বছর ধরে ডাকসু হতো না, শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিত্ব ছিল না, সরকারি দলের হাতে জিম্মি ছিল। তো আমরা দেখতেছি যে এই 1 বছরের বেশি হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ডাকসুটা হচ্ছে না, তার মানে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি তৈরি হচ্ছে না। হ্যাঁ, আমরা যারা হচ্ছে বিপ্লবী ছিল তারা আস্তে আস্তে ক্যাম্পাস ছেড়ে চলে যাবে, তাহলে আবার হচ্ছে সেই ছাত্র সরকারি দলের হাতে ক্যাম্পাসগুলো জিম্মি হয়ে যাবে। এই ক্যাম্পাসগুলো জিম্মি হয়ে গেলে কিন্তু আবার সেই আগের অবস্থায় ফিরে যাবে। সুতরাং আমাদের মনে হয় শিক্ষার্থীদের যে একটা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব তৈরি করা, সেটার প্রসেসের দিকে যাওয়া দরকার। কারণ আপনি দেখেন শেখ হাসিনা কিন্তু ক্যাম্পাসগুলোকে দখল করেই হচ্ছে দীর্ঘ 17 বছর পর্যন্ত স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে। তো আপনি এই ক্যাম্পাসগুলো যাতে আবার ওই দিকে না চলে যায়। আবার ক্যাম্পাসগুলো সবার আগে স্বাধীন হওয়ার পরেই কিন্তু আপনার এই জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব যেটা বলেন 5ই আগস্ট আসছে। তো আপনার ক্যাম্পাসটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, বিশেষ করে এখানের রাজনীতিটা আসলে কন্ট্রোল হয় এখান থেকে শিক্ষার্থীদের, বা শুধু এই ক্যাম্পাসগুলোর শিক্ষার্থীরা শুধু নিজেদের জন্যই কথা বলে না, সারা দেশের মানুষের জন্য কথা বলে। সুতরাং এখানে একটা আপনার গণতান্ত্রিক ভিত্তি তৈরি করতে হবে। এটা খুবই দুঃখজনক যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে আজকে 1 বছরের বেশি হয়ে যায়, এখন পর্যন্ত আমাদের আহত ভাইদের শরীরে গুলি আছে, সেই গুলিগুলো এখন পর্যন্ত বের করতে পারছে না, তাদের চিকিৎসা হচ্ছে না। আমরা দেখেছি যে 3-4 মাস পরে চিকিৎসার অভাবে মারা গেছে সেই বাউফলে একজন আহত ভাই। হ্যাঁ,
চিকিৎসার অভাবে চোখ নষ্ট হয়ে গেছে। এটা তো আসলে হওয়ার কথা ছিল না। অর্থাৎ এরপরে আসলে অনেক মানুষ আমাদের সাথে গাদ্দারি করেছে এই জুলাই বিপ্লবের পরে। তো এখন সর্বশেষ যেটা দরকার সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং সংবিধানে এটাকে হচ্ছে ইনক্লুড করা দরকার। কারণ এটা যদি না করে, এখন পর্যন্ত লীগের যারা ফেসিস্ট ছিল তারা কিন্তু এটাকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে যাচ্ছে এবং এটা তারা ভবিষ্যতে প্রতিষ্ঠা করবে এবং এটা আসলেই দরকার। এবং আমরা দেখছি যে দেশের অনেক রাজনৈতিক দল এটা চাচ্ছে না। এটা চাচ্ছে না এই জন্য যে তাহলে হচ্ছে তারা ঠিক সেম পলিসিটা, হাসিনার মতো পলিসিটা হচ্ছে তারা ফিরে পেতে চায়। কিন্তু এই জুলাইটাকে যদি তারা অন্তর্ভুক্ত করে, সেক্ষেত্রে তাদের এই পলিসিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে। তো আমরা আসলে এই রকমের একটা জিনিস চাই না। কারণ যারা এখন বিভিন্ন দলে হচ্ছে সামনে ক্ষমতার প্রত্যাশী, তারা কিন্তু এতদিন পর্যন্ত নির্যাতিত নিপীড়িত ছিলেন, তারা গুম খুনের শিকার হয়েছেন। তাদের আসলে মৌলিক মানবাধিকার তো দূরের কথা, ন্যূনতম কোনো মানবাধিকারও ছিল না। তো সেই মানুষগুলো যখন আবার সেই হাসিনার রেজিমের দিকে অর্থাৎ এতদিন যারা হচ্ছে মাজলুম ছিলেন তারা এতবার জালিম হওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন। তো এটা আসলে এই দেশের জন্য অ্যাজ এ নেশন হিসেবে পুরো জাতির জন্য আসলে দুঃখজনক। তো আমরা চাই হচ্ছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে হচ্ছে জুলাইকে আসলে সংবিধানে হচ্ছে ইনক্লুড করে আবার মানে পুরো সংস্কার প্রক্রিয়াটা, যেটার মাধ্যমে আসলে একটা সার্বভৌম এবং সুশাসন সম্পন্ন বাংলাদেশ তৈরি হবে, সেদিকে চলে যায়।